সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। আশরাফ কাসার রয়েছেন আমাদের সঙ্গে। আশরাফ কাসার, আপনাকে স্বাগত, এবং আমিরুল মুমিন মানিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনার দিক দিয়ে আশরাফ, আপনার দিক থেকেই যেতে চাই। আপনি জানেন যে নির্বাচনের ট্রেন কিন্তু যাত্রা শুরু করেছে, সারা দেশ নির্বাচনমুখী হয়ে পড়েছে। নানা শঙ্কা এখনও আছে, সবসময় থাকবে, আর শেষ দিন পর্যন্ত থাকবে, যদিও অনেকের মধ্যে নানা ধরনের কি আছে। যাই হোক, তারপরেও নির্বাচনটা হতে যাচ্ছে এবং নির্বাচনটা জরুরি। কেন জরুরি, এই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। প্রথমত, আমরা যে অগণতান্ত্রিক পথে চলে গিয়েছিলাম সেটি নির্বাচন কেন্দ্রিক অগণতন্ত্র এবং এক ধরনের ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসনের ভেতরে, সেখান থেকে আমরা গণতান্ত্রিক কাঠামোতে ফেরত আসতে চাচ্ছি। আমরা নির্বাচনের ভেতর দিয়ে সেই গণতান্ত্রিক রূপান্তরের শুরু, কেননা মানুষের ম্যান্ডেট নিয়ে যারা সরকার পরিচালনা করতে পারবে তাদেরকে আমরা দেখতে চাই। এটি এই জন্য জরুরি। আপনার অন্তর্বর্তী সরকার রয়েছে 17 মাস ধরে, হয়তো আরও একটি মাস থাকবে, কিন্তু এই সরকারের জবাবদিহিতা নাই। এই সরকারের ম্যান্ডেট নিয়ে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছে। এই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই সরকার আপনার জুলাই আগস্টের যে চেতনার বাস্তবায়ন, সেটাতে আমরা খুব বেশি তাদেরকে সফল হতে দেখিনি। শুরুর দিকে মানুষের ধারণা হয়েছিল যে নির্বাচনটি আরও পরে হলেও হয়তো হবে, যদি সংস্কার প্রক্রিয়া, রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়া যায়। রাজনীতির সংস্কারের জায়গায় রাজনৈতিক দলগুলো কাজ করেন এবং প্রশাসন এবং পুলিশের মতো স্পর্শকাতর দপ্তরগুলোতে যদি আপনি রূপান্তর দেখতে পেতেন, আমরা সেটি এই 4টি বিষয়। 17-18 মাস তো কম সময় না, অনেক বেশি সময়। এবং মতি ভাই, আমি আপনাকে বলি, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত হতাশ। 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার অতীতে যে সমস্ত নজির স্থাপন করেছে, সেই তুলনায় তাদের 10 গুণ কাজ করার কথা ছিল। আমরা কোনো কোনো উপদেষ্টাকে বলতে শুনছি এই সময়ের মধ্যে নাকি তারা রেকর্ড পরিমাণ কাজ করেছেন, কিন্তু আমরা কাজ দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। এখন তাদের নিজেদের বক্তব্য দিয়ে তো আর প্রমাণ হবে না। মানুষের পারসেপশন, আপনার দৃশ্যমান পরিবর্তন কি হয়েছে? একটা পরিবর্তন এটা বোধহয় অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেটা হচ্ছে এই অভ্যুত্থানের পরে দেশটা কিন্তু একটা নৈরাজ্যের দিকে চলে যেতে পারত, কিন্তু সেটা যায় না। এই 3 দিন সরকার ছিল না, এটা মানুষের কিন্তু কৃতিত্ব, মানুষেরই। এর পরবর্তী পর্যায়ে সরকার 8 তারিখে আসার পরে পরিস্থিতিটা কিন্তু পাল্টায়। এইটুকু বোধহয় আমরা স্বীকার করব যে না, পরিস্থিতি ছিল, কিন্তু অনেক ঘটনা ঘটেছে যেগুলা ঘটলেও হইতো। আপনি আমি কয়েকটি বিষয়ে সরকারকে ধন্যবাদ জানাই, তাদের কৃতিত্ব বলবো। প্রথম কথা, ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিকে নির্বাচিত করা, ওই সময় মনোনীত করা, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। প্রতিবেশী ভারতের ব্যাপারে বাংলাদেশ রাষ্ট্রের যে অবস্থান আমরা গত 16 মাস দেখেছি ধারাবাহিকভাবে, এটি কখনো দেখিনি, অতীতের কোনো নির্বাচিত অনির্বাচিত সরকারকেও দেখিনি। তৃতীয় হচ্ছে, আপনি যেটি বলছিলেন, পরবর্তীতে আইন শৃঙ্খলা, মবতন্ত্র, মব ভায়োলেন্স সরকার হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, কিন্তু শুরুর দিকে নাজুক কয়েকটা দিন, যে সময় অনেক ঘটনা ঘটতে পারতো, সেটি তারা পেরেছে। আর সবচেয়ে বড় ব্যাপার, ঠিক 5ই আগস্টের পরপরই যদি কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতা নিত, তাহলে কিন্তু আপনি যে লেভেল প্লেইং ফিল্ড আজকে পেতে পারছি আমরা, সেটি আমরা পেতাম না। সেটি যদি জাতীয় সরকারও হতো, অথবা যদি সম্ভাবনা ছিল দক্ষিণপন্থী কোনো অংশ সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া, সেটি কিন্তু হতো। অথবা সেনাবাহিনী যদি তাদের মতো করে অতীতের মতো আর একটু ভূমিকা বাড়িয়ে ফেলতে পারত, সে কোনোটাই কিন্তু তখনও ঘটেনি। আপনি বলছিলেন কেন নির্বাচন জরুরি, তার একটা বড় কারণ গণতন্ত্রের রূপান্তরের জন্য। দ্বিতীয় হচ্ছে দেশের স্থিতির জন্য। আমরা গত 16 মাসে 17 মাসে আপনার হাজারখানেক আন্দোলন দেখেছি। সরকার কিছু মোকাবেলা করেছে, কিছু লাগাম ছেড়ে দিয়েছে। ডেইলি স্টার, প্রথম আলো, উদীচির অথবা ছায়ানটের মতো প্রতিষ্ঠানে আগুন লেগেছে, ভাঙচুর হয়েছে। সরকারকে আমরা নির্লিপ্ত ভূমিকায় দেখেছি। এগুলো কিন্তু রহস্যময়। আমি মনে করি আগামীতে খুঁজে বের করা দরকার এই ভূমিকার পেছনের, নির্লিপ্ততার পেছনের রহস্য কী, কারা নিয়ন্ত্রণ করছিলেন, কেন তারা অ্যাক্ট করতে পারেননি। কাজে আমরা একটা স্থিতির জন্য নির্বাচনটি জরুরি। এবং আপনি মনে রাখবেন যে অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগ থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু নড়াচড়া করছে না। একটি নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশ, অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা, সেই জায়গাগুলোতেও একটা ধারাবাহিক কোনো একটি লক্ষণ দেখা যাবে বলে নির্বাচনের পরে আমরা আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। গণতন্ত্রের রূপান্তর, যেটা আশরাফ কাসার বললেন,
তো আমিরুল মুমিনিন মানিক, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? গণতন্ত্রের রূপান্তরের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সময়ের জন্য। গণ অভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষা কি? একটা নির্বাচিত সরকার। তিনটি আকাঙ্ক্ষা ছিল, একটি হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। তো বিচার একটি রায় ঘোষিত হয়েছে, সামনে আরও রায় হবে। সংস্কার কার্যক্রম ইতিমধ্যে আমরা দেখেছি, জুলাই সনদে সেগুলো উল্লেখ করা হয়েছে, হ্যাঁ না ভোট হবে। আর হচ্ছে নির্বাচন। তো এটা তো জনগণের প্রত্যাশিত ছিল যে একটা নির্বাচন হবে, তো সেই নির্বাচনটি হতে যাচ্ছে। তবে এখনও অনেকের মধ্যে এই আশঙ্কার বুদবুদ আমরা দেখতে পাই যে এই নির্বাচনটি কি হবে। গত পরশু দিনই আমি সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম, তো তিনিও আশঙ্কা করলেন। তো আমার পিলে চমকে গেল যে ওনার আশঙ্কার কি? যে শেষ পর্যন্ত কোন ঘটনা কোন দিকে গড়ায়, বা যেহেতু এই নির্বাচনকে বানচালের জন্য এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি আছে, সুতরাং মানে পচা শামুকে পা পড়ে অনেক কিছু হয়ে যেতে পারে। তো এরকম আশঙ্কাও আছে। আমাদের নির্বাচন জরুরি আরেকটি কারণে, আশরাফ ভাই বলেছেন অনেক বিষয়ে, তিনি টাচ করেছেন। কিন্তু আমি মনে করি যে এই যে মব কালচার শুরু হয়েছে, নির্বাচিত সরকার এলে এত ভয়াবহ মব কালচার হবে না এরকম প্রত্যাশা করি। এখন মব কালচারটার মধ্য দিয়ে কি হচ্ছে, একটা উগ্রবাদের পরিস্থিতি তৈরি হচ্ছে। আবার উগ্রবাদ বললেই অনেকে একটু নড়ে চড়ে বসেন যে এটা কি ইসলামোফোবিয়া নাকি পশ্চিমা বিশ্বের যে মৌলবাদী তকমা দিয়ে ধর্মপ্রাণ মানুষকে হেয় প্রতিপন্ন করা, সেটা কিনা। বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে মব কালচার বলতে একদল উচ্ছৃঙ্খল মানুষ সংঘবদ্ধ হয়ে তার ব্যক্তি স্বার্থ অথবা গোষ্ঠীগত স্বার্থ পূরণের জন্য এই কাজগুলো করছে। যারা করছে তারা কিন্তু সম্পূর্ণভাবে গণ অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে। কিন্তু আমরা এটাকে এমন পর্যায়ে এখন নিয়ে গেছি যে রাষ্ট্রেরও কোথাও কোথাও পৃষ্ঠপোষকতা দেখা যাচ্ছে। হ্যাঁ, মব কালচার তো এখনই শুরু হয়নি। আমরা যদি 1972 সালের কথা বলি, সেই সময় চট্টগ্রামে দেশ বাংলা পত্রিকা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। 1973 সালের 1 জানুয়ারির ঘটনা, ঢাকায় 2 নাগরিককে হত্যা করা হয়, পুলিশ হত্যা করে। তো এটার জন্য বিশেষ একটা বুলেটিন বের করে দৈনিক বাংলা। এই বুলেটিনের জন্যে দৈনিক বাংলার সম্পাদক মণ্ডলীর সভাপতি বুরহানুদ্দিন এবং সম্পাদক দুজনকেই কিন্তু গ্রেফতার করা হয়। পরে যখন কর্মচারীরা শেখ মুজিবুর রহমানের কাছে দাবি উঠান যে কেন এটা করা হলো, তখন তিনি বলেন যে তোমার পত্রিকায় তো সরকারের বিরুদ্ধে অনেক তীক্ষ্ণ খবর প্রকাশিত হয়, তোমরা যদি আদর্শ ফলাতে চাও তাহলে প্রেস ক্লাবে গিয়ে ফলাও। এরপর আপনি 74 সালে নিশ্চয়ই জানেন যে গণকণ্ঠ বন্ধ করে দেওয়া হলো, আল মাহমুদ সহ কয়েকজনকে গ্রেফতার করা হলো। পরে যখন আবার গণকণ্ঠ চালু হলো তখন কি করা হলো, গণকণ্ঠের প্রেসে গিয়ে হামলা করা হলো, ফর্মা ভেঙে দেওয়া হলো। এরপর থেকে যদি আমি বলি যে 28 অক্টোবরের ঘটনা, নোয়াখালীতে ধানের শীষে ভোট দেবার জন্যে একজন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া, বা এই 16 বছরের সময়ের মধ্যে আপনার প্রোগ্রামও তো বন্ধ করে দিয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে টেলিফোন দিয়ে বাধ্য করা হয়েছে, আপনি এই বিপ্লবের 3 দিন আগে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, অনেকগুলো পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এগুলো এক প্রকার মব কালচার, মানে বিচার বহির্ভূত তৎপরতা। তো দেখুন, এই তৎপরতা বন্ধ হবার জন্যেও জন আকাঙ্ক্ষার একটা সরকার প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। তো এইখানে এই মব কালচার বা এই উগ্রবাদের সঙ্গে আবার এখানে মৌলবাদী উত্থান বা ইসলামপন্থীদের উত্থানের আমি কোনো সম্পর্ক দেখি না। কারণ ইসলামের যে মূল কথা, সেটাতে কিন্তু এইসব উগ্রবাদের কোনো স্থান নেই। মদিনাতে যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওয়ান উম্মা নীতিতে প্রতিষ্ঠা করেছিলেন। ওয়ান উম্মা, অনেকে মনে করে যে ওয়ান উম্মা মানে হচ্ছে মুসলিমদের শুধুমাত্র একটা প্রতীক, তা নয়। ওয়ান উম্মা মানে হচ্ছে এক জাতি। সেই মদিনা রাষ্ট্রের ওয়ান উম্মা কনসেপ্টের মধ্যে খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, পৌত্তলিক ছিল, সবাই কিন্তু সমান অধিকার ভোগ করত। তো সুতরাং মব কালচার যেভাবে আমাদের এখন হচ্ছে, সেটাকে বন্ধ করার জন্যে হলেও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে এই নির্বাচিত সরকার খুবই জরুরি ব্যাপার। অনেক ধন্যবাদ। আসলে মব কালচার না বলে মব ভায়োলেন্স বলা ওদের ভালো, তাই না? আমি তাই বলি। এবং এক ধরনের মবতন্ত্র ক্রিয়েট হয়েছে। আপনি দেখবেন যে কখন এটি বেশি চাউর হয়। উনি যে উদাহরণগুলো দিচ্ছিলেন সেগুলো তো মুজিব আমলের 72 থেকে 75-এর, পরবর্তীতে আমরা অনেক কিছু বলতে পারবো। কিন্তু ওই সময় কিন্তু রাষ্ট্রে সরকার ছিল, কখনো কখনো নির্বাচিত সরকার ছিল, তাদের সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, লাল বাহিনী ইত্যাদি আমরা দেখেছি। ওই সময় আমি চাকরি হারিয়েছি। আপনি চাকরি হারিয়েছেন, কিন্তু গত 17 মাসে যেটি হয়েছে
সরকার আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, এবং অভ্যুত্থানের পরিচয়ে কিংবা অভ্যুত্থানের বিপরীত পরিচয়ে যার যার মতো করে আইন প্রয়োগ করেছে অথবা বেআইনি কাজকর্ম করেছে। এটি কিন্তু একটা সমাজের জন্য ভয়াবহ বিবরণ। আপনার প্রতি আমার বিদ্বেষ থাকতেই পারে, অভিযোগ থাকতেই পারে, আইনের আশ্রয় নেওয়া আমার একমাত্র পথ, আইন হাতে তুলে নেওয়া না। কিন্তু আমরা ক্যাম্পাসগুলোতে যা দেখেছি, এমনকি গতকালকেও যা দেখেছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা নিয়ে যা দেখলাম, এটি বন্ধ হওয়া জরুরি গণতন্ত্রের স্বার্থেই। নাহলে আপনি যে গণতন্ত্র আমরা প্রত্যাশা করছি রূপান্তর ঘটবে, সেটি কিন্তু কার্যকর হবে না। তাতে জবাবদিহিতা একটা বড় পিলার। কাজে আপনি অ্যাকাউন্টেবল হচ্ছেন কি না, দেশে যারা কার্যক্রম চালাচ্ছে, সন্ত্রাস করছে, কিংবা তাদের আদর্শ বাস্তবায়ন তথাকথিত এর জন্য আন্দোলন করছে, সেটি দেখতে হবে। আমি কিন্তু একেবারেই মনে করি না যে, দেখুন এখানে ধর্মের নামে অনেক ধরনের রাজনীতি আছে, তার সাথে ধর্মের কতটুকু সম্পর্ক আছে আমি ডাউটফুল। কিন্তু এটি তো সত্যি, বাজারে দক্ষিণপন্থী উগ্রবাদের বিস্তার ঘটেছে, বাজারে আপনার ইসলাম ধর্মকে বলা যায় না, এটি বলা যাচ্ছে না। কিন্তু আপনি দেখেন সমাবেশ প্রতিদিন দেখছেন, সেখানে ধর্মের বয়ান দেওয়া হচ্ছে। কতটা তারা ধর্মের রিপ্রেজেন্টেশন করছেন আমি ডাউটফুল, কিন্তু তারা তো মানুষকে এই কথাগুলো বলছেন। এমনকি নির্বাচনের আগে তারা যে দ্বিতীয় বৃহত্তম জোট হয়ে গেল, একটি দল না বেরোলে তো তারা সবাই এক বাক্সেই ভোট দেওয়ার আয়োজন করেছিল। তাদের আসলে উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য শরিয়া আইন কায়েম করা, তাদের উদ্দেশ্য নারীদেরকে কর্মঘণ্টা ঠিক করে দেওয়া, বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া, বাংলাদেশ রাষ্ট্রের আইন কানুনে দেশ পরিচালনা করা না। কাজে এরকম একটি শক্তি 5ই আগস্টের পরে রাজনৈতিকভাবে বিকশিত হয়েছে, দলবদ্ধ হয়েছে, নির্বাচনে অংশ নিচ্ছে, এমনকি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, অথবা মানুষকে বলছে তারা ক্ষমতায় যেতে পারে। বাংলাদেশ কি এই পরিস্থিতির জন্য প্রস্তুত? আমার মনে হয় একদমই না। কিন্তু আপনি দেখবেন যে ফ্যাসিবাদ যেটি করে, মানুষকে হতাশ করে, সে তার ক্ষমতা থেকে নিজেকে বিচ্যুত মনে করে, সে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করে। শেখ হাসিনা আজকের যতগুলো সমস্যা আমরা আইডেন্টিফাই করছি, তার সবগুলোর পেছনে ভূমিকা রেখে গেছেন। উনি আপনার রাজনীতির প্রতি মানুষকে বীতশ্রদ্ধ করতে চেয়েছেন। উনি কালচার বলে তার একটি বিশেষ দলীয় কালচারকে প্রচার করেছেন, মুক্তিযুদ্ধ বলে একটি বিশেষ বয়ান প্রচার করেছেন, এবং মানুষকে বিভক্তির ভেতর দিয়ে বেঁচে থাকার জন্য আপনার বাধ্য করেছেন। কাজেই আপনি বাংলাদেশ মোটেই এই ধর্মীয় বয়ানের জন্য, দক্ষিণপন্থী রাজনীতির জন্য, শরিয়া আইনের জন্য প্রস্তুত না। আমাদের সামনে যাওয়ার কথা, কিন্তু আমরা পেছনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি না। এটি এক ধরনের হতাশা থেকেও মানুষকে কোনো না কোনোভাবে তাদের বয়ান শুনতে উদ্বুদ্ধ করছে। কোন হতাশা? যেই হতাশায় দুর্নীতিতে দেশ আকীর্ণ হয়ে যায়, যেই হতাশায় আপনি নির্বাচিত সরকারকে অনেকটা স্বৈরাচারী ফ্যাসিজমের মতো করে দেশ শাসন করতে দেখেন, যেই হতাশায় আপনার কাছে প্রকাশিত হয় না তাদের শাসনতন্ত্রের জবাবদিহিতা জায়গাটি কোথায় হবে। এই যে আমরা আজকে সংস্কারের জন্য গণভোট করছি, আমি তো মনে করি যে হ্যাঁ ভোটের পক্ষে মানুষকে রায় দিতে হবে জোরালোভাবে। নালে আপনি কেন অভ্যুত্থান করেছেন? জুলাই আগস্ট কেন ঘটেছে? দেখুন 16 মাস সরকার কতটুকু করতে করেছে। কিন্তু আপনি যদি সত্যিই চান নির্বাচিত সরকারকে দায়বদ্ধ করতে, তাহলে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে, সংস্কারের পক্ষে কথা বলতে হবে। আপনি শুধু বিপদটা একবার টের পান, যদি না ভোট বিজয়ী হয় তাহলে বাংলাদেশ ফ্যাসিজমের থেকেও আরও পেছনে চলে গেল। কেননা আমাদের এর মাঝে যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য নিশ্চয়ই একটা প্রতিক্রিয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। বাইরের দেশে বসে, দিল্লিতে বসে আওয়ামী লীগ কিংবা ভারতের যে প্রেস কনফারেন্স হচ্ছে তার ভাষা আপনি খেয়াল করুন। তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে গণভোটে না বলা না, শুধু নির্বাচনে ভোট দিতে না যাওয়ার জন্য। তার মানে তারা বিশ্বকে দেখাতে চায়, পশ্চিমা বিশ্বকে, যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে যায়নি। তাদের আমলে কি ঘটেছে এগুলো নিয়ে তারা কথা বলতে চাচ্ছে না। এখানে আমার ধারণা রাজনৈতিক বিভেদ বাদ দিয়ে আমাদের জুলাই আগস্টের পক্ষে দাঁড়িয়ে একটি দারুণ বাংলাদেশ তৈরির জন্য রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ। দারুণ বাংলাদেশ, এটা তো আমাদের সবারই স্বপ্নের একটা প্রত্যাশা, যে একটা চমৎকার বাংলাদেশ গড়ে উঠবে যেখানে সব মত পথ জায়গা পাবে, যেটাকে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ বলি। কিন্তু বিপত্তিটা হচ্ছে যে গত 16 বছরে ফ্যাসিবাদীর সময়ে সিলেক্টিভ মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হতো। অর্থাৎ একটা বয়ান এমনভাবে তৈরি করা হয়েছে যে আমার মতের বিরুদ্ধে গেলেই কাউকে হত্যাযোগ্য করে তোলা। যেমন আমি এটা জানি যে অনেক ছাত্রদলের ছেলে, এমনকি ছাত্র ইউনিয়নের ছেলেকেও বা শিক্ষার্থীদেরকেও শিবির তকমা দিয়ে
তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছে। তো এটা এক ধরনের রাজনৈতিক সাম্প্রদায়িকতা। এই জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রচলিত বা সেই দেশের সংবিধানের মধ্যে অবশ্যই সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া প্রয়োজন। আমি যদি কোনো একটা মতকে, যেমন হরিজন সম্প্রদায়ের মতকে আমি রুদ্ধ করে দিলাম, তাহলে হরিজন সম্প্রদায় কি করবে? তারা গোপনে গোপনে অনেক তৎপরতা চালাবে, সংগঠিত হবার চেষ্টা করবে এবং ওই রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করবে। তো এই জন্যে আমি যেটা মনে করি যে গণতান্ত্রিক বাংলাদেশে বা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে বিভিন্ন মতপথ থাকবে। ইসলামী রাজনৈতিক দল যারা প্রচলিত সংবিধান মেনে এখানে রাজনীতি করতে চায়, আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করে, সংবিধান মানে এবং কাঠামোর মধ্যে আছে, তাদেরকে তো রাজনীতি করতে কোনো অসুবিধা নেই, তারা রাজনীতি করবে। কিন্তু আমরা যে এর বাইরে নানা ধরনের উপাদানকে সামনে এনে বিভক্তি তৈরি করি, সেটা বন্ধ হওয়া উচিত। প্রথমত হচ্ছে যে ধর্মীয় বিভক্তি। সেটা কি? যে সে ওই ধর্মের মানুষ বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাহলে অধিকার পাবে না, এই জায়গাটা বন্ধ হতে হবে। সে বাঙালি না, পাহাড়ি মানুষ, পাহাড়ি কিন্তু আমাদের বাংলাদেশি, তো সংবিধানে আমার মতোই সে অধিকার পাবে। সে কোনো করুণা চাচ্ছে না, তার অধিকার দিতে হবে, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এরপরে একজন সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী, উনি কি অধিকার পাবেন না? একটি ইসলামপন্থী সরকার হলে গণ অভ্যুত্থানের পরে, আমি যদি শব্দ বলছি, সেখানে কি ছাত্র ইউনিয়নের একটি ছেলে যোগ্য হলে তার চাকরি হবে না? একটি বামপন্থী সরকার যদি প্রতিষ্ঠা হয়, একজন ইসলামপন্থী তরুণের কি প্রশাসনে জায়গা হবে না? তো আমরা জায়গা হোক এইরকম একটা চমৎকার এবং সবার অংশগ্রহণমূলক বাংলাদেশ চাই। আমরা 2005 সালে কি দেখলাম? 300টা স্পটে 63টি জেলায় একসঙ্গে জেএমবি বোমা হামলা করলো। তো জেএমবি একটা আতঙ্কের নাম হয়ে উঠেছিল। এটা কি উগ্রবাদী একটা সংগঠন? আমরা তো এর আগে, আমাদের মুক্তিযুদ্ধের আগে 1968 সালে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি ভেঙে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, লাল পতাকা বাহিনী যে গঠিত হলো, তারাও তো নির্বিচারে গ্রামগঞ্জে সমাজতন্ত্রের নামে মানুষ হত্যা করেছে। কিন্তু ওইটা তো গ্রহণযোগ্য সমাজতন্ত্র না। আবার একইভাবে জেএমবির যে ইসলাম পন্থা, সেটিও গ্রহণযোগ্য নয়। তো সেই জন্যে আমি মনে করি যে সব মত পথকে আমার সংবিধানের আলোকে জায়গা দিতে হবে, যারা চরমপন্থায় বিশ্বাস করে না। এক্ষেত্রে আশরাফ ভাইয়ের সঙ্গে আমি একটু যোগ করতে চাই যে শরিয়া, এটা নিয়ে একটা ভীতি আছে যে শরিয়া এটা কি এমন জিনিস যে যেটা আরোপ করা হলে মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে। যেমন মানে এই ধরনের একটা আতঙ্ক আছে। এই আতঙ্ককে দূর করবার জন্যে ইসলামপন্থীদেরও ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচারণা দরকার। যেমন আমি বলছি যে শরিয়া এটা তো কোরআনে যা লেখা আছে সেই বিষয়েরই কথা। ধরেন আমি এখানে সত্য কথা বলবো, এটাও একটা শরিয়া। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, এটাও তো একটা শরিয়ার অংশ। কিন্তু এটা বিভিন্নভাবে বিভিন্ন পন্থার সঙ্গে তুলনা করে অনেকেই এটা এমনভাবে উপস্থাপন করেন, তখন মনে হয় যে এটা ভীতিকর অবস্থা। এক্ষেত্রে ইসলামপন্থীদেরও দায় আছে যে তারা এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন না, জনমুখী করে উপস্থাপন করতে পারছেন না। কোরআনে বলা আছে যে তোমরা মিথ্যা বলো না। তারা তো কৌশল বদলাচ্ছেন, তারা বলছেন যে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আইন করব না। তার মানে এটা কি? আপনি তো সংবিধান, ওনার দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র আপনি তো পরিবর্তন করেন নাই। হ্যাঁ, তার দলের যে আমি যদি বলি যে জামাত ইসলামী গঠনতন্ত্র বা তার কর্মপন্থা, সেটা কি আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা? যদি সাংঘর্ষিক হয় তাহলে তাকে বদলাতে হবে। যেমন একটা বিষয়ে যে আল্লাহর সার্বভৌমত্ব, এই বিষয়ে যখন নির্বাচন কমিশন 2008 সালে তাদেরকে নোটিশ করেছিল, তখন তারা পরিবর্তন এনেছিল। পরবর্তীতে দেখলাম যে তাদের নিবন্ধন বাতিল হয়ে গেল এই সাংবিধানিক প্রশ্নেই, তাদের দলগত সাংবিধানিক প্রশ্নে বা প্রচলিত কাঠামোর মধ্যে তারা কিভাবে অন্তর্ভুক্ত হবে। আমার ব্যাখ্যাটা এখানে না যে শরিয়া নিয়ে যে ভীতি আছে সমাজে, এই ভীতি দূর করবার জন্যে ইসলামপন্থী এবং অন্য মতাদর্শী মানুষের যে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, সেই ধারণাটার ঘাটতি আছে। শরিয়া এমন কিছু না, মানে আশরাফ ভাই যে সত্য কথা বললেন এটা তো শরিয়া সম্মত, বা আমি যে সত্য তথ্য দেব এটাই শরিয়া সম্মত। এখন বাংলাদেশে দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংক প্রচলিত আছে। এই ইসলামী ব্যাংক কিন্তু শরিয়ার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, তো সেটা তো কার্যক্রম পরিচালনা করছে, আবার প্রচলিত ব্যাংকও আছে। কিন্তু আমি এই কারণে এই কথাগুলো বলছি যে মত প্রকাশের স্বাধীনতাটা গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না দিই, তাহলে বরং চরমপন্থার উত্থান ঘটবে। এটা সাংঘর্ষিক তখনই যখন আপনি আপনার কাঠামোগত কোনো পরিবর্তন না এনে আপনি বলছেন যে আমরা এটা করব না।
এটা তো হইতে পারে না, যে কারণে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীর সংঘাত হয়েছে। এখন জামাত যদি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাদের তো কমপক্ষে 2/3 সংসদ সদস্য লাগবে, মানে 200 জন লাগবে। তো সেটা কি তারা পাবে? কোনো ধরনের জরিপে কি আছে? যদি পায় তাহলে তাও তারা করবে না, যেটা বলেছে যে তাই তো শুনি আর কি। তাদের যে ব্যাখ্যাটা, আমি কোনো পার্টির প্রতিনিধিত্ব করছি না যেহেতু, সেই জন্য আমার জন্য একদম সুস্পষ্টভাবে বলা কঠিন। আমি শেষ করি যে এটার ব্যাখ্যাটা হচ্ছে মামুনুল হক যে ব্যাখ্যাটা দিয়েছেন, যে তারা একদিনেই তো শরিয়া আইন করতে পারবেন না, হয়তো ধীরে ধীরে করবেন, তবে এই বিষয়ে তাদের আরো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত। ওকে, ধন্যবাদ। আচ্ছা, শরিয়া আইন নিয়ে মানুষের মধ্যে ভীতিটা কেন, আশরাফ? আমি আপনাকে পরিষ্কার করে বলি, ধরেন বাংলাদেশের 10% মানুষ তো মুসলিম না, তাহলে আপনি যখন শরিয়া আইন করবেন সেটা কোরআন সুন্নাহর আলোকে করবেন এবং কোরআন শরীফের ভিত্তিতে করবেন, এম আই রাইট? তাহলে ওই 10% মানুষের নাগরিক অধিকারের কি হলো? থাকে না তো, থাকলো না তো, কারণ তার তো ধর্মীয়, আমাদের ধর্মীয় ইসলাম ধর্মের গ্রন্থ অনুযায়ী তার জীবনযাপন, মত প্রকাশ এবং সাংবিধানিক ক্ষমতা থাকার কথা না, শাসনতন্ত্রে। এটি কিন্তু সাংঘর্ষিক। আপনি যখন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেন বা করার চেষ্টা করেন, তার সাথে সাংঘর্ষিক। দেখুন, যারা এতে বিশ্বাস করে, এই বিশ্বাস তাদের থাকার অধিকার আছে এবং এটি নিয়ে কথা বলারও অধিকার আছে, কেউ তাদের অধিকার কেড়ে নিচ্ছে না, কিন্তু অন্যের উপরে চাপিয়ে দেওয়ার অধিকার তার নাই। কাজেই আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে, আপনি হয় গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করবেন অথবা শরিয়া ভিত্তিক ইসলামী রাজনীতিতে বিশ্বাস করবেন, দুটি একসাথে হবে না। এটাই তো জামাতে ইসলামীকে তাদের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশের সংবিধান এর আলোকে অপারেট করতে হয়, কিন্তু তিনি যখন বলেন নারীরা সপ্তাহে কয়দিন কাজ করবেন এবং কয় ঘন্টা করবেন, সেটি কিসের ভিত্তিতে বলেন? বাংলাদেশের কোনো আইনে কি আছে? নাই। কাজেই উনি যখন এই কথাগুলো বলেন, মানুষের মধ্যে ভীতির সঞ্চার কখন হয়? ওনারা সবচেয়ে বেশি ভীতির জন্ম দেন। তাদের কথা বলার ভঙ্গি, তাদের কন্টেন্ট মানুষকে, এমনকি যারা ধর্মবিশ্বাসী, ইসলাম ধর্মে বিশ্বাসী, তারাও ভীত। তারা মনে করছে যে এর রাজনৈতিক ব্যবহার তাদের জীবনযাপনকে সীমিত করবে। 51% মানুষ নারী, তাদের পোশাক কি হবে, তারা কর্মক্ষেত্রে কি আচরণ করবেন, কি পেশায় যাবেন না যাবেন, এটি আপনি ঠিক করার কে? কিন্তু আমরা গত 16 মাসে কিন্তু দেখতে পেয়েছি নারীদের উপর হেনস্থা হয়েছে, যে কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে রাজনৈতিক সমাবেশে, নারী রিপোর্ট সাবমিশনের পরে সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষায় কথা বলা হয়েছে, আমার ধারণা ইসলাম ধর্ম তো নাই, পৃথিবীর কোনো ভালো ধর্ম এই ভাষা আপনার প্রয়োগ করার অধিকার কাউকে দেয়নি। এটি এই ব্যক্তিদের তৈরি করা, তাদের আচরণগত সমস্যা, তারা তাদের আচরণগত সমস্যাকে আমাদের রাষ্ট্রের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দেখুন, এই প্রথম ইসলামী দলগুলো এক বাক্সে ভোট দেওয়ার আয়োজন করতে গেছিল, অতীতে কোনোদিন তারা যায়নি। তাহলে কি ইসলাম তো একটি, তাদের মধ্যে 8টি ভাগ কেন? তার মানে তাদের মধ্যে মতবিরোধ আছে, মতভেদ আছে। আপনি যে বললেন ইসলামী শাসনতন্ত্র বেরিয়ে গেছে, আমরা যদি এখন বলতে পারি কোন পয়েন্টে বেরিয়ে গেছে, একটা হচ্ছে শরিয়ার পয়েন্টে, দ্বিতীয় হচ্ছে সরকার গঠনের সময় তাদের মন্ত্রিসভায় ভূমিকা কি হবে, কয়জন মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী কে হবেন, এই রোটেশন, হ্যাঁ বাই রোটেশন, কিন্তু এই আলোচনা তো হয়েছে। কাজেই আমরা কিভাবে ভাবতে পারছি যে ইসলামপন্থী দলগুলো আপনারা আমাকে বেহেশতের কথা বলছে আর নিজেরা ভাগবাটোয়ারা করতে গেছে, ঠিক অনইসলামিক সাধারণ গণতান্ত্রিক একটা দল যেভাবে হালুয়া রুটি নিয়ে জোটে আলাপ করে, ঠিক এইভাবে আলাপ করতে। বেহেশতের কথাটা কি বললেন? বেহেশতের কথাটা আপনার মানুষকে বলা হচ্ছে যে আপনি যদি এই দলগুলোকে ভোট দেন, যদিও আমি নিশ্চিত জানি এদের সাথে ধর্মের এবং বেহেশতের তেমন কোনো সম্পর্ক নাই, কিন্তু ইলেকশনের আগে যেহেতু মানুষ অল্প শিক্ষিত, তারা ধর্মের প্রতি দুর্বল, সহানুভূতিশীল, তাদের কাছে এক ধরনের প্রতারণামূলক প্রচারণা হয়, যখন আপনি তার মার্কায় ভোট দিলে সেটি বেহেশতে দেওয়ার সমতুল্য হয়ে উঠতে পারে। আপনি একবার চিন্তা করে দেখুন, এই মার্কায় ভোট দেওয়া আর মৃত্যুর পরে বেহেশতে যাওয়ার মধ্যে কানেক্টিভিটিটা কোথায়? কাজেই আমাদের মনে হয় যে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে নতুন করে আলাপ করা দরকার এবং এটি যত কম হয়
আমি কিন্তু ব্যক্তি জীবনে ধর্মের চর্চার পক্ষের মানুষ, সে ধর্ম নিয়ে যে ধর্মের চর্চাই সে করুক, কিন্তু সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে তার প্রভাব আমাদেরকে সামনের দিকে নিবে না পেছনের দিকে নিবে, এই আলোচনা হওয়া খুব জরুরি। দুঃখজনক হচ্ছে এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, কারণ উনি যেহেতু ধর্মনিরপেক্ষতার নামে শাসন করে গেছেন এবং বেশ ক্ষতি করে গেছেন বাংলাদেশের, একদিকে কওমি মাতা হয়েছেন, হেফাজতে ইসলামের কথা অনুযায়ী পাঠ্যপুস্তকে লেখা পরিবর্তন করেছেন, চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়া বা বিএনপির দিকে ইসলামী দলগুলো ঝুঁকে গেলে তার যে সংকট হয় সেখান থেকে উদ্ধার করতে, কিন্তু ব্যাপক ক্ষতি করে গেছেন বাংলাদেশের শাসন ব্যবস্থার। এটি একটা ভারসাম্যমূলক অবস্থানে আমাদের আসতে হবে। অনেক ধন্যবাদ। মানিক, বাংলাদেশের রাজনীতিতে ধর্মের প্রভাব কতটুকু? বাংলাদেশের রাজনীতিতে আমরা যদি বলি ধর্মের প্রভাব অনেক, আমরা যা দেখে আসছি যে ট্রেন্ডটা, আশরাফ ভাই যেটা বললেন এর সঙ্গে আমি যোগ করতে চাই যে শরিয়া আইনকে শরিয়ার নামে, মানে এই শরিয়া আইন না বলে আমি যদি বলি যে কোরআনের অনুশাসন আমি বলি, তাহলে এটা তো বলছে না, শরিয়া বলছে একই বিষয়, কিন্তু এটা ভীতি কেন সঞ্চার হচ্ছে, স্পষ্ট ব্যাখ্যাটা জনগণের সামনে উপস্থাপন করতে পারছে না, যার ফলশ্রুতিতে কি হয়েছে, যেমন যে প্রশ্নটা উঠালেন আশরাফ ভাই যে এইখানে কি সংখ্যালঘুরা নিরাপদ থাকবে কিনা, আমরা যদি মদিনা সনদটা পড়ি সুস্পষ্টভাবে আছে যে আজ থেকে আরব এবং অনারব সব এক। সেখানে কিন্তু সুস্পষ্টভাবে আছে, ওয়ান উম্মার কথা বললাম, যে রাসূল যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিলেন এক উম্মা, সেখানে তো খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, পৌত্তলিক যারা অগ্নি পূজা করতো তারাও ছিল, এবং তারা সেই সময় ব্যবসা বাণিজ্যে নেতৃত্বও দিয়েছে এবং ওই সরকারের অংশ ছিল। তাহলে কিভাবে ছিল? কোরআন কিন্তু এটা মানুষের জন্য নাজিল হয়েছে, নট অনলি ফর মুসলমানের জন্য না, সমগ্র মানব জাতির জন্য কোরআন বলছে যে এটা রহমত স্বরূপ নাজিল হয়েছে। সেই জন্যে সেকুলার ব্যবস্থা এবং কোরআনিক ব্যবস্থার মধ্যে একটু তফাৎ আছে। সেকুলার ব্যবস্থার মধ্যে যেমন কি বলা হচ্ছে যে আমার জন্য সেকুলার ব্যবস্থা দরকার, যখন আমি ইন্ডিয়ার মুসলিম আমি দাবি করছি যে আমি সেকুলার শাসন ব্যবস্থা চাই, আবার বাংলাদেশে আমি দাবি করছি যে আমি ইসলামিক শাসন ব্যবস্থা চাই, তাহলে এখানে একটা কন্ট্রাডিক্টরি হচ্ছে। অনেকেই এই প্রশ্নটা কিন্তু বলেন, কিন্তু এই কোরআনের মধ্যে যদি কেউ কোরআন প্রয়োগ করে যথাযথভাবে, তাহলে সেখানে কিন্তু নারীর পোশাক নিয়ে বিতর্কটা আগে আসে না, সেখানে কিন্তু কার মাথায় কি ধরনের টুপি থাকবে সেই প্রশ্ন আসে না। যদি প্রকৃত অর্থে আমি কোরআনের নির্যাসটাকে গ্রহণ করি ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে, কিন্তু এটা যারা প্রয়োগ করবে বা যারা এটার এজেন্সি নিয়েছেন তাদের মধ্যে বিভক্তি, এর জন্য কোরআন দায়ী নয়, এর জন্য এই যে শাসন কাঠামো কোরআনের মধ্যে যেটা উল্লেখ আছে সেটা দায়ী নয়। তাহলে তো মদিনা সনদ অনুযায়ী রাসূল যে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা এতভাবে জনপ্রিয় হতো না, বা এখন পর্যন্ত সেটা নিয়ে আলোচনা গবেষণা বা একটা নির্ভেজাল শাসন ব্যবস্থা হিসেবে প্রমাণিত হতো না। তো সেই জায়গায় আমরা বাংলাদেশে যেটা দেখছি, ধর্মের যদি অপব্যবহার করেন সেইখানেই বিপত্তি। ধর্ম দিয়ে মানুষকে প্রতারণা করছেন, ধর্মের মূলও ঝুলিয়েছেন। যদি কেউ বলে আমাকে ভোট দিলে আমি জান্নাতে চলে যাব, এটা তো যথার্থ কনসেপ্ট না। ভোট দিলে জান্নাতে চলে যাব এটা তো সম্পূর্ণ ভুল কনসেপ্ট। সে বলতে পারে আমাকে ভোট দিলে আপনি সৎলোকের শাসন পাবেন বা আপনি সুশাসন পাবেন, কোনো দুর্নীতি হবে না, অন্যায় হবে না, চাঁদাবাজি হবে না, এতটুকু বলতে পারে। কিন্তু সে যদি নিশ্চিত করে সাধারণ মানুষকে, এবং সাধারণ মানুষ যদি এটার মধ্যে আকৃষ্ট হয়, তাহলে এটা ভুল বয়ান যে হ্যাঁ আমি আপনার মার্কায় ভোট দিলেই আমি জান্নাতে চলে যাচ্ছি। এটা সম্পূর্ণ ভুল বয়ান, এবং এটা ইসলাম পারমিট করে না এই কথাটা বলা। যিনি বলছেন তিনি ইসলামের বাইরে গিয়ে বলছেন। কিন্তু মূল বিষয় হচ্ছে যে মানুষের যে মতামত সেইটা দিতে হবে। এখন যেটা হয়েছে গত 16 বছর, যে কে ক্ষমতায় আসবে সেটা সেট করে দেয়া, যে এইখানে অমুক ক্ষমতায় আসতে হবে। আচ্ছা, অমুক ক্ষমতায় আসলে তো তাইলে এইখানে দক্ষিণপন্থীর উত্থান হয়ে যাবে, তাহলে তাকে এই ভোট ব্যবস্থা থেকে সরিয়ে দাও। এটা যথার্থ পন্থা না। পন্থাটা হচ্ছে যারা যেসব ইসলামপন্থী রাজনৈতিক দল ভুল বয়ান করছে তাদের বিরুদ্ধে আপনি বয়ানদার করান, আপনি সুস্পষ্টভাবে বলেন। আপনার হাতেও তো তথ্য প্রমাণ আছে, শরিয়া আছে। এখন যারা বলছে যে এই প্রতীকে ভোট দিলে জান্নাতে যাবেন, সুস্পষ্টভাবে কোরআনে উল্লেখ আছে এটা এক ধরনের প্রতারণা হবে। তো সেই বয়ানটাও কিন্তু পাল্টাভাবে জনগণের সামনে আনতে হবে যে তোমাকে প্রতারণা করছে, এটা ঠিক না। এই জায়গায় না করে আমরা কি করি যে মূল যে মত প্রকাশের স্বাধীনতাটা সেটা খর্ব করতে যখন চাই, তখন কি হয়
যে আওয়ামী লীগের মতো বিপত্তির একটা আশঙ্কা তৈরি হয়। আওয়ামী লীগ তো ওই জুজুর ভয় দেখিয়েই শাসন করেছে, যে জঙ্গি কার্ড, মৌলবাদী কার্ড। আপনি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে রাজনীতি করতে দেন না। যদি সে ভুল বয়ান দেয়, আপনিও বয়ান দিয়ে লড়াই করেন। আজকে প্রথম আলোতে কেন হামলা হবে? প্রথম আলোর সঙ্গে যদি আপনি একমত না হতে পারেন, আপনার মতো করে প্রথম আলো করেন, আপত্তি তো নাই। আমার কাছে যদি খেলাফত মজলিসের বয়ান পছন্দ না হয়, সে একটা বয়ান দিচ্ছে, সে তো কাউকে হত্যা করছে না, তাহলে আমাকে তার বয়ানকে ঘায়েল করার জন্য পাল্টা যুক্তি দাঁড় করাতে হবে কোরআন হাদিসের আলোকে। মানে সেটাই আমি বলছি। আপনি বললেন যে হামলার ব্যাপারটা আপনি তো বলছেন যে এই হামলা আপনি চান না, তাই তো? গ্রহণযোগ্য না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, হামলা অতীতের কথা আপনি রেফারেন্স টেনেছেন, জি জি জি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই হামলা পরে এখন পরিস্থিতি কী দাঁড়িয়েছে? সম্পাদকরা রাস্তাঘাটে চলাফেরা করেন গানম্যান নিয়ে, আর পত্রিকার অফিস এখনও পুলিশ পাহারায়। পরিস্থিতি তো আগের থেকে 1000 টাইমস আমরা পিছনে চলে গেছি। এটা তো স্বীকার করতে হবে। অবশ্যই, এটা তো অবশ্যই এটা স্বীকার করতে হবে। এই হামলাটা কেন হলো? এই হামলা হওয়ার তো কোনো সুযোগ নাই। রাষ্ট্র কি করছে? সরকার কি করছে? রাষ্ট্র তো কোনো ভূমিকা রাখে নাই। এটা তো ন্যাক্কারজনক। জি, রাষ্ট্র ভূমিকা রাখছে না, এটা ন্যাক্কারজনক। হ্যাঁ, আমরা আলোচনা করব আবার। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ। আশরাফ কায়সার, আপনাকে ধন্যবাদ। একটা ছোট বিরতিতে যাচ্ছি, ফিরছি। দর্শক তাড়াতাড়ি আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ফিরে এলাম ফ্রন্ট লাইনে। আমাদের সঙ্গে রয়েছেন আশরাফ কায়সার এবং মামুনুল মুমিনিন মানিক, দুজনকে আবার স্বাগত। এবার আশরাফ কায়সার, আপনার কাছে আসি। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একটা ভালো নির্বাচন হওয়াটার সম্ভাবনা কতটুকু? বর্তমান অবস্থায় খুবই ক্ষীণ। আচ্ছা। কেননা প্রধান স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো। তারা 80% নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না। আপনি খেয়াল করে দেখবেন, গত 2 সপ্তাহে দলগুলো একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই। কেউ বলেছে ঋণ খেলাপিদেরকে বৈধতা দেওয়া হচ্ছে, দ্বৈত নাগরিকদেরকে বৈধতা দেওয়া হচ্ছে, কেউ নির্বাচন কমিশন ঘেরাও করেছে, বিদেশে যে পোস্টাল ব্যালট গেছে সেখানে সত্যি ফোল্ডের নিচে কেন আমার প্রতীক যাবে, এই প্রশ্নের উত্তর বিএনপি খুঁজে পায়নি। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত একটি ভালো নির্বাচনের জন্য যতটুকু আশ্বস্ত হওয়ার জায়গা, সেই জায়গায় কমফোর্টেবল নাই। তবে এর একটি আবার কিন্তু চাপ প্রয়োগ করা, আপনি জানেন নির্বাচনের শেষ পর্যন্ত এটি একটি কৌশলেরও অংশ যে আপনি চাপ প্রয়োগ করছেন। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের তো পার্টি হওয়ার কথা ছিল না। না, সেটি কথা ছিল না। আচ্ছা, এবার আসে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নির্বাচন পরিচালনায়। সরকারটি ভীষণ নাজুক, ভীষণ গন্তব্যহীন। আপনি নির্বাচন কমিশন যেভাবে কথা বলছে, এটা অতীতের নির্বাচন কমিশনদেরকেও আমরা যেভাবে কথা বলতে দেখেছিলাম অনেকটা ওই রকম, কিছুটা দায়সারা। যে অভিযোগগুলো উঠছে, একসময় আমরা বলতাম যে নির্বাচন বিষয়ক অভিযোগের সুরাহা হয় আপনার পার্লামেন্ট শেষ হয়ে যাওয়ার কয়েকদিন আগে। তার মানে এতই ধীর গতিতে হয়। এই কমিশনকেও আমরা নতুন চরিত্র, নতুন চেহারায় দেখতে পাচ্ছি না। আর সরকারের যদি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, তারা এখনও সক্ষমতার প্রমাণ দিতে পারেনি। 1-2টি ঘটনাতে সরকারকে আমরা কাতর দেখতে পাই। সেখানে যদি ধরেন 5% আসনেও আইন শৃঙ্খলার অবনতি হয়, ইনসিডেন্ট হয়, এবং এমনকি দলের ভেতরের সংঘাতও হতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে বড় দলের সেরকম কিন্তু আশঙ্কা রয়েছে। কাজে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য যে রাজনৈতিক পরিবেশ, যে প্রশাসনিক পরিবেশ, সেটি আমরা পাচ্ছি না। এবার বলি, সরকার একটি পক্ষ হতে পারে কি না। এটির একটি যুক্তি হচ্ছে যে দেখুন, এই সরকার তো অভ্যুত্থানের ফসল। তারা অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব নিয়েছেন। গত 17 মাস তারা কিছু বাস্তবায়ন করতে পেরেছেন, কিছু পারেননি, অনেকাংশেই পারেননি। তাদের মনে হচ্ছে যে এই সংস্কার যদি আপনি হ্যাঁ ভোট আদায় না করেন, তাহলে তো তাদের অবস্থান নিয়েও প্রশ্ন উঠবে, আগামীর বাংলাদেশেও পরিবর্তনহীন বাংলাদেশ হবে। কাজেই তারা একটি পক্ষ হয়ে এই নির্বাচনে হ্যাঁ ভোটকে উৎসাহিত করার জন্য পথে নেমেছেন এবং দলগুলোকে অনুরোধ করেছেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে বলছেন, মিনিস্ট্রিগুলো কাজ করছে যে আমরা হ্যাঁ ভোটকে উৎসাহিত করব। তবে তাদের উচিত হবে হ্যাঁ ভোটের পেছনে যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে, যেগুলো নতুন কিছু না, গত 16 মাস। ব্রিটিশ যখন ব্রেক্সিট হয়, তখন কিন্তু ক্যামেরুনের সরকার কিন্তু ছিল হায়ের পক্ষে, কিন্তু কিন্তু হেরে গিয়েছিল, যে কারণে ক্যামেরুন পদত্যাগ করতে
বাধ্য হয়েছিলেন। আমি জানি না এই পরিস্থিতি হবে কিনা। না, আমি আশঙ্কা করব যে ওই আশঙ্কাটা হয়তো এখানে সত্যি হবে না, কেননা আমরা তো দেখতে পেয়েছি যে মানুষ পরিবর্তন চায়, এমনকি রাজনীতির পরিবর্তন চায়, শুধু সরকার ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন চায় 5ই আগস্টের পর ওই সময়টাতে, কিন্তু এই 16-17 মাসে কিন্তু পরিবর্তন অনেকটাই বদলে গেছে। বিশেষ করে আমরা একে অন্যের চেহারা দেখতে পেয়েছি, আমরা আমাদের মানে স্বকীয় চরিত্র নিয়ে বাজারে নেমেছি, মানুষ আশাহত হয়েছে, হতাশ হয়েছে। কাজেই এটি দেখার বিষয় 17 মাস পরে, 18 মাস পরে তার কাছে ওই আশা আকাঙ্ক্ষা 5ই আগস্টের মতো অটুট আছে কিনা, কিংবা বিশ্বাস করে কিনা যে যারা বিজয়ী হবেন তারা এই সংস্কারের দায়ভার নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। মানিক, আপনি কি মানে যেটা আশরাফ খান স্যার বললেন, শঙ্কা আশঙ্কা সব কিছুই কিন্তু এর মধ্যে আছে, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কিন্তু সরকার যেখানে পার্টি হয়ে যাবে তো সেখানে কিন্তু অন্যরকম ভিন্ন পরিস্থিতি। তার কারণটা হলো সরকার কিন্তু বলছেন যে মানে আপনারা হায়ের পক্ষে ভোট দেন। তো একজন রিটার্নিং অফিসার যখন হায়ের পক্ষে ভোট দিতে বলবেন তখন তার ভূমিকাটা কী হবে জাতীয় নির্বাচন ব্যাপারে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠিয়েছেন। আমি মনে করি যে সরকারের তরফ থেকে যে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চলছে এই পর্যন্ত ঠিক আছে। একদিকে সরকার, নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচন কমিশনের কখনোই উচিত হবে না ক্যাম্পেইন করা। আপনি যেটা বললেন যে একজন রিটার্নিং অফিসার যদি বলে যে হ্যাঁ পক্ষে ভোট দাও, তাহলে তো সে সিল মেরে, সরকারের সিদ্ধান্ত হইতে বাধ্য, সে তো সিল মেরে তাহলে হ্যাঁ ভরে দিতে পারে। কিন্তু নির্বাচন কমিশনকে অবশ্যই এই ক্যাম্পেইন থেকে মুক্ত থাকতে হবে। আমি এখন পর্যন্ত দেখিনি যে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন হয়েছে, কিন্তু সরকার করছে। কিন্তু আপনার রিটার্নিং অফিসার তো এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে, কিন্তু এই রিটার্নিং অফিসার তো এই কাজই করতেছেন। রিটার্নিং অফিসার যদি কাজ করে তাহলে আমার দৃষ্টিভঙ্গিতে এটা যথার্থ নয়। তবে সরকারের যদি উপদেষ্টারা বা সরকার অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগাচ্ছে সেটা করতে পারে আমার দৃষ্টিভঙ্গিতে, কারণ 1977 সালে সেটা করতে পারে, ভোট হয়েছে, না এটা নিয়ে তো আমরা কেউ আপত্তি করতেছে না। 86-তে হয়েছে এবং সর্বশেষ হলো 91 হয়েছে। তো 3টা ভোটই যে সরকার করেছে, তারা ক্যাম্পেইন করেছে। 91-এ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তো সংসদীয় পদ্ধতিতে আনার জন্য হ্যাঁ ভোট করলেন, তো সেখানেও সরকারের পক্ষ থেকে প্রচারণা হয়েছে। কিন্তু সরাসরি যারা রেফারির ভূমিকায় আছে তারা যদি এটাতে জড়িয়ে যায় তাহলে সেটা আপত্তিকর। অবশ্যই আমি মনে করি যে সেই জায়গাটাতে সতর্ক থাকা উচিত নির্বাচন কমিশনের। কিন্তু বিষয় হলো যে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে কিনা সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ নানা ধরনের ঘটনা ঘটছে। শহীদ ওসমান হাদি থেকে শুরু করে এই যে বিএনপির 3 জন নেতা হত্যাকাণ্ডের মুখোমুখি হলো এর মধ্যে, তাহলে এইটাকে কিভাবে আপনি একটা সংঘাতপূর্ণ নির্বাচন উপহার দেবেন? এটা শুধু বললে তো সংঘাতবিহীন, দুঃখিত, সংঘাতবিহীন সংঘাতমুক্ত নির্বাচন কিভাবে উপহার দেবেন? তো সেটা নিয়ে তো বড় একটা প্রশ্ন আছে। কিন্তু যদি দেশের জনগণ সেফ গার্ড হয় বা ভ্যানগার্ড হিসেবে যে দাঁড়িয়ে যায় যে না আমরা ভোট বাক্সকে রক্ষা করব, আমরা কাউকে ভোট কারচুপি হতে দেব না, বা আমরা যে ভোট দিলাম সেই ভোটের ফলাফল সুস্পষ্টভাবে নিরপেক্ষভাবে জানতে চাই, এই ধরনের পরিস্থিতি যদি হয় জনগণের তরফ থেকে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আমার এক বন্ধু বললেন যে ধরেন তর্কের খাতিরে পটুয়াখালী বা যে কোনো এক জায়গার থেকে বা মানে বরিশালে কোনো একটা ভোট কেন্দ্র থেকে কয়েকজন ব্যালট বাক্স নিয়ে হাঁটতে শুরু করলো, তখন কী হবে? ধরেন তখন এই ল অ্যান্ড অর্ডার রক্ষায় যারা বাহিনীতে দায়িত্বে থাকবেন তাদের পক্ষে কি কন্ট্রোল করা সম্ভব হবে? ওখানেও কিন্তু মব ভায়োলেন্স হতে পারে, মানে পরিকল্পিতভাবে হতে পারে, এটাই আমার বলছিলেন উনি। অবশ্যই, কিন্তু সেইখানে যেটা বিষয় আছে যে এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনীর সদস্য, পুলিশ, বিজেপি, আনসার, প্রায় 1 লাখের মতো সদস্য। তো তাদেরকে তো এখন আইন প্রয়োগ করার ক্ষমতাও দিয়ে দেওয়া হয়েছে, যেটা 16 বছরে রহিত ছিল। সেটা তো এখন তারা পাওয়ার দেওয়ার পর আমরা কিছু দেখলাম না। যদি তারা নিজেরাই মেরুদণ্ড, আমি আপনাকে বলি, আমরা অতীতে ভাবতাম ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে সব কিছু ওলটপালট হয়ে যাবে এবং সব কিছুকে আমরা দেখতে পাবো সাংঘাতিকভাবে সুচারুভাবে। এবার কিন্তু আমি ভীষণ হতাশ। এই যে ডেভিল হান্ট, আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ডেভিল হান্ট 2 শো যখন শুরু করে, আমি ওনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম ডেভিল হান্ট 1-এ আমরা কি অ্যাচিভ করেছি? কোন দেশে অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করতে হয়? ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে 6 ঘন্টার মধ্যে উনি হত্যাকারীদেরকে খুঁজে বের করার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আমরা পরিষ্কার বুঝতে পারছি সরকার গভর্নেন্সের জায়গায় নেই।
তারা ব্রেকিং নিউজের জায়গায় আছেন, টিভিগুলো সব স্ক্রল দেখায়, তারা ওই লোভে লোভে অনেক কথা বলেন। আমি সত্যি বলছি, কারণ হাদির খুনিরা যখন ঢাকায়, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারে পুরস্কার দেওয়া হবে, সে তার বাহিনী নিয়ে নেমে যাবে, তার কি মিডিয়াকে মিট করার কথা? অস্ত্র উদ্ধারের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দৈনিক পত্রিকাগুলোতে, কোন অস্ত্র উদ্ধার করলে ছোট অস্ত্র, মাঝারি অস্ত্র, বড় অস্ত্র, এই অনুযায়ী টাকা। এই সরকার দেশ শাসনের জন্য উপযুক্ত না। এই সরকার এরকম একটি ঝুঁকিপূর্ণ নির্বাচনের জন্য আরও অনুপযুক্ত। আপনি খেয়াল করবেন, মবের ভয়ে এই সরকার কোনো অ্যাকশনে যাবে না এবং নির্বাচনের সময় বিশৃঙ্খলার সময়ও যাবে না। আপনি যে উদাহরণটি দিচ্ছিলেন, এরকম যদি 100টি জায়গায় ঘটনা ঘটে, তখন কিন্তু এই পর্যবেক্ষকরা বলবে যে নির্বাচন শান্তিপূর্ণ হয় নাই, সুষ্ঠু হয় নাই, সহিংস হয়েছে। আর যারা ইন্ডিয়াতে বসে আছেন, যারা পালিয়ে গেছেন, তাদের 90% লোক তো দেশের ভেতরে আছে, তারা অ্যাক্ট করতে পারে, তাদের অ্যাক্ট করার যথেষ্ট ক্ষমতা আছে, কৌশল জানা আছে। তারা সেই লোকগুলো যারা আপনার লাইনকে চলতে দেয়নি, যারা রাতে ভোট দিয়েছে, তারাই কিন্তু একমাত্র প্রশিক্ষিত কর্মী নির্বাচন বানচালের বা নির্বাচন খারাপ করার। কাজে আমার মনে হচ্ছে যে সরকারকে দায়িত্ব নিতে হবে অনেক। আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আমি এখন পর্যন্ত কনভিন্স না যে এরকম আইনশৃঙ্খলার উন্নতি করা যায় বা নির্বাচন ব্যবস্থাপনায় ভূমিকা রাখা যায়। বরং আমি চিন্তিত, পুলিশকে যেরকম নির্লিপ্ত দেখতে পাচ্ছি, প্রশাসনকে যেরকম অপরিবর্তিত দেখতে পাচ্ছি, এবং আগামীতে কারা সরকার গঠন করবে আভাস পেতে ওই অনুযায়ী পতাকা তুলতে দেখছি, নির্বাচনটির সুষ্ঠুভাবে হয়ে যাওয়া নিয়ে আমি শঙ্কিত। এবং আমি আশা করব যে আমার আশঙ্কা অমূলক হোক, কিন্তু আমার মনে হয় যে 300টি আসনে নির্বাচন করা একটি বড় ঘটনা। অনেক ধন্যবাদ। 20 সেকেন্ড আছে, যদি আপনি অ্যাড করতে চান। 20 সেকেন্ড কিন্তু। এই পর্যালোচনা অত্যন্ত গ্রহণযোগ্য বা যৌক্তিক, যেটা আশরাফ কায়সার ভাই বললেন এবং আপনি বললেন। এই নির্বাচন কমিশনের কতটুকু সক্ষমতা আছে, এইটা বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, $1 মিলিয়ন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেবার দায়িত্ব তাদের। যদি তারা যথাযথভাবে উত্তর দিতে না পারেন বা নির্বাচন সুষ্ঠুভাবে না করতে পারেন, তাহলে বিগত কমিশনগুলোর কি অবস্থা হয়েছে সেটাও আবার মবের সঙ্গে যুক্ত। যাই হোক, আমি বলছি যে তাদের ন্যাক্কারজনক একটা পরিণতি ঘটবে। মানিক, অনেক ধন্যবাদ। আপনি আগের নির্বাচনের কথা বলছেন, এরা 2 জন জেলখানায় আছেন। জেলখানায় আছে। হ্যাঁ, তো এই হলো অবস্থা। ওই আশরাফ কায়সার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি।